সো প্রথমে আমাদের জানা দরকার যে হোয়াট ইজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা আসলে কি? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কে বলা হয় মাদার অফ ইঞ্জিনিয়ারিং। মানে যত ধরনের ইঞ্জিনিয়ারিং আছে এগুলো সব গোড়া হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। যেমন আইটি সেক্টরটা খুবই রিসেন্ট আবিষ্কার হয়েছে। এর কিছু আগে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আবিষ্কার হয়েছে। এর আরো আগে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আবিষ্কার হয়েছে। ইলেকট্রিসিটি আবিষ্কারই হয়েছে খুব বেশি আগে কিন্তু না। আমরা বলি না মাইকেল ফ্যারাডে উনি হচ্ছে চলতড়িৎ বা ডাইনামিক ইলেকট্রিসিটি বা হচ্ছে ডাইনামো জেনারেটর, এই জিনিসগুলো মাইকেল ফ্যারাডে আবিষ্কার করছে। এর পরবর্তীতে এই জন্য তাকে হচ্ছে ইলেকট্রিসিটি জনকও বলা হয়। তারপর হচ্ছে বৈদ্যুতিক বাল্ব, এটা টমাস আলভা এডিসন তৈরি করছে। উনি হচ্ছে ডিসি কারেন্ট, যে পাওয়ার প্ল্যান্ট এগুলো তৈরি করছে। আর পরবর্তীতে এসি কারেন্ট আবার তৈরি করছে নিকোলা টেসলা। সুতরাং ওনাদের ধারাবাহিকতায় হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা তৈরি হয়েছে। কিন্তু যদি আপনি বলেন যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কবে তৈরি হয়েছে, তাহলে এটার আসলে ওইভাবে হিস্ট্রি আপনি নিজেও বলতে পারবেন। কারণ এইগুলো হচ্ছে অনেক খ্রিস্টের জন্মের আগে, মানে আমাদের তো বর্তমানে 2025 সাল। এই 2025 সাল হওয়ারও এই সাল শুরু হওয়ার আরো হাজার হাজার বছর আগে তখনও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিল। তখনও মানুষ শুধু ইঞ্জিনিয়ারিং ছিল যে তা না, ইঞ্জিনিয়ারিং গুলো মানুষ কাজে লাগাতো। যেমন আমরা পিরামিড দেখে বিস্ময় প্রকাশ করি যে পিরামিড কিভাবে তারা তৈরি করলো। ওটার পিছনে কিন্তু ইঞ্জিনিয়ারিং আছে। উইদাউট ইঞ্জিনিয়ারিং it is never be possible, never ever possible to make a pyramid. সো তখন ইঞ্জিনিয়ারিং ছিল আপনার অনেক আদিম যুগে। কখনো মানুষ পাথর দিয়ে দেখা যায় আগুন জ্বালাতো, ওইটাও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে বিভিন্ন হাতিয়ার তৈরি করতো, ওইখানেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে। বাতাস ফ্লো হচ্ছে, বাতাস ব্লো করতেছে। তারপর ধরেন ড্রেন দিয়ে বা নদী দিয়ে যখন পানি প্রবাহিত হচ্ছে, ওইগুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সোজা কথায় মেকানিক্যাল বলতে আমরা যেটাকে বুঝি, কোনো কিছু হচ্ছে গতিশীল হওয়ার কারণে বা মোশনে থাকার কারণে যে শক্তি অর্জন করে বা যে এনার্জি লাভ করে, এইটাকে কাজে লাগানোর যে পদ্ধতিগুলো আছে এগুলোই হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ ভেরি কোর। অ্যান্ড আফটার দ্যাট পরবর্তীতে ধরেন আইজ্যাক নিউটন উনি গতির সূত্র আবিষ্কার করছে, উনি অভিকর্ষের সূত্রগুলো তৈরি করছে। ওনার পরবর্তীতে আরো অনেকে যেমন প্রান্টল, রেনল্ডস, ওনাদের অনেক অবদান ছিল। থার্মোডাইনামিক্স নিয়ে অনেক কাজ হয়েছে। তখন হচ্ছে জুল, থমসন, এরকম আরো অনেক আছে, তারা হচ্ছে থার্মোডাইনামিক্স নিয়ে কাজ করছে। তা এরকম ডে বাই ডে তারপর হচ্ছে ওই যে ডিজেল, অটো, এরকম অনেক জার্মান তারপর হচ্ছে ফরাসি অনেক সায়েন্টিস্ট ছিল। তাদের মাধ্যমে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা ডে বাই ডে এটা আজকের পর্যায়ে আসছে। এবং বর্তমান সময় আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি, দেখবেন সব জায়গাতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অনেক অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশন বা কোথায় কিভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজ করে এগুলো নিয়ে আমরা সামনে আরো ডিটেইলে আলোচনা করব, কারণ এটা তো ইন্ট্রোডাকশন টু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা নিয়ে আমরা আলোচনা করতেছি। সুতরাং এই প্রত্যেকটা বিষয়ে যেখানে যেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশন আছে এই ব্যাপারগুলো আমরা এখানে আলোচনা করব। সো আমরা এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটা ধারণা পেলাম। এখানে মূলত ফিজিক্স, ম্যাথ এবং এগুলোর অ্যাপ্লিকেশন, এগুলো হচ্ছে মেইন বেজ হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর, ফিজিক্স, ম্যাথ এবং এগুলোর অ্যাপ্লিকেশন। এখানে হচ্ছে যেটা একটু আগে বললাম যে ফাউন্ডেশন অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফাউন্ডেশন কোনগুলো আছে বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমরা কোন জিনিসগুলো শিখি বা কোনগুলো অ্যাপ্লিকেশন করতে হয়। যেমন এখানে ম্যাথমেটিক্স কাজে লাগে। ইঞ্জিনিয়ারিং মানেই ম্যাথ, বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে আরো বেশি ম্যাথ। এখানে আপনার অনেক অ্যানালাইসিস করতে হয়, অ্যানালিটিক্যাল নলেজ আপনার লাগে। ইভেন একজন বর্তমানে যে পরিমাণ ম্যাথমেটিক্স লাগে বা যে পরিমাণ ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন আছে, এটা আমরা হাতে ম্যাথ করেও পারা যায় না, তখন আমাদের ম্যাথল্যাব বা বিভিন্ন সফটওয়্যারের হেল্প নিতে হয়। তার সোজা কথা প্রচুর ম্যাথমেটিক্স আমাদের এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ লাগে, বিভিন্ন ক্যালকুলেশন করতে, ডিজাইন করতে, অ্যানালাইসিস করতে আমাদের ম্যাথমেটিক্স লাগে। সো এটা আমাদের একটা বেস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর। দেন ফিজিক্স।
ফিজিক্স তো ডেফিনেটলি লাগে, যেটা আমি একটু আগেও বললাম। যেমন স্যার স্যার আইজাক নিউটন, উনি হচ্ছে গতির সূত্র আবিষ্কার করছে, গ্রাভিটেশনাল যে ফোর্স গুলো এগুলোর উপর উনি সূত্র দিছে। তারপর হচ্ছে ফিজিক্সের অনেক সূত্র, আর্কিমিডিসের সূত্র আছে। লিওনার্দো দা ভিঞ্চির অনেক প্রয়োগ আছে ফিজিক্সের উপর, তার অনেক কাজ আছে। আহ, গ্যালিলির অনেক কাজ আছে। এরকম অনেক সায়েন্টিস্ট আছে যারা ফিজিক্স নিয়ে কাজ করছে। আর ফিজিক্স নিয়ে যেসব সায়েন্টিস্টরা কাজ করছে তাদের এই কাজগুলো মূলত আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিরেক্টলি অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন হয়। সো ফিজিক্স আমাদের লাগে। তারপর হচ্ছে কেমিস্ট্রি, কেমিস্ট্রিও লাগে। কেমিস্ট্রি কিভাবে লাগে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তো ওইভাবে আসলে তাকালে কেমিস্ট্রি দেখা যায় না, তাই না? কিন্তু না, এখানেও কেমিস্ট্রির অনেক অ্যাপ্লিকেশন আছে। যেমন ধরেন যখন একটা আইসি ইঞ্জিন বা হচ্ছে গাড়ির একটা ইঞ্জিন চলে, ওখানে কিন্তু আমাদের ফুয়েল দিতে হয়, ডিজেল দিতে হয়, পেট্রোল দিতে হয়। ওইটা বার্ন হয়, বার্ন হওয়া মানেই কিন্তু একটা রিয়াকশন। মানে ফায়ার যেটা তৈরি হচ্ছে বা বার্ন হচ্ছে, ওখানে অক্সিজেন আসতেছে, অক্সিজেন ফুয়েলের সাথে রিয়েকশন করতেছে, করে ওইখান থেকে এনার্জি তৈরি হচ্ছে, ওইটা গিয়ে আমাদের পিস্টনকে থ্রাস্ট দিচ্ছে বা ধাক্কা দিচ্ছে। তার মানে এখানে কিন্তু কেমিস্ট্রি আছে। তো এটা একটা এক্সাম্পল বললাম, এরকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অনেক জায়গাতে আমাদের কেমিস্ট্রি এটার অ্যাপ্লিকেশন কিন্তু আছে, বিশেষ করে থার্মোডাইনামিক্স। ম্যাটেরিয়াল সায়েন্স, উইদাউট এনি ডাউট, যেহেতু আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করতেছি, সো ম্যাটেরিয়ালস এখানে লাগবেই। যেমন আমাদের মেশিনারিজ, ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন জিনিসপত্র, সেখানে হচ্ছে আমাদের মেটাল ইউজ হয়, বিশেষ করে লোহার প্রয়োগ অনেক বেশি। এর বাইরে মনে করেন বিভিন্ন জায়গায় আমাদের হচ্ছে আরো বিভিন্ন ধরনের অ্যালয় তৈরি করতে হয়। যেমন অনেক সময় আমাদের হালকা রাখতে হয় আমাদের ইকুইপমেন্ট গুলোকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে কার্বন ফাইবার ইউজ করি। বিভিন্ন গিয়ার সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় কার্বন ফাইবার ইউজ হচ্ছে। বা বিভিন্ন ধরনের অ্যালয় ইউজ হয়, যেমন বিমানে সেখানে হচ্ছে অ্যালুমিনিয়াম ইউজ হয়, অ্যালুমিনিয়ামের বিভিন্ন অ্যালয় ইউজ ইউজ হয়। এরকম ম্যাটেরিয়াল সায়েন্সের অনেক অ্যাপ্লিকেশন আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছে। বিভিন্ন স্ট্রাকচার তৈরি করতে হোক, বিভিন্ন ধরনের শ্যাফট, গিয়ার এগুলো তৈরি করতে হোক, আমাদের ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হয়, এবং এটার যে সিলেক্ট করার ক্ষেত্রে বিভিন্ন অ্যানালাইসিস আছে, এগুলো আমাদের জানতে হবে। থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্স হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা কোর টপিক বা কোর্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর। থার্মোডাইনামিক্স বলতে এখানে হচ্ছে থার্মো মানে কি, থার্মো মানে হচ্ছে তাপ, ডাইনামিক্স হচ্ছে গতি, মানে তাপ থেকে গতিতে কনভার্ট করা বা গতি থেকে তাপে কনভার্ট করা, এই ব্যাপারগুলো নিয়ে যেখানে আলোচনা হয় ওটাই হচ্ছে থার্মোডাইনামিক্স। যেমন ফুয়েল পোড়ার, যদি আমরা পোড়াই, মানে ফুয়েল মানে কি, যেমন পেট্রোল ডিজেল এগুলো যদি আমরা পোড়াই, ওখান থেকে তাপ তৈরি হয়। এই তাপকে কাজে লাগিয়ে গাড়ি চলে, এই তাপকে কাজে লাগিয়ে বিমান চলে। সো এখানে হচ্ছে আমাদের তাপ থেকে আমরা এনার্জি পাচ্ছি, আমরা হচ্ছে মেকানিক্যাল এনার্জি পাচ্ছি, যেমন কোনো কিছু ঘুরতেছে, চলতেছে, মুভ করতেছে। আবার অনেক ক্ষেত্রে আমরা এই মেকানিক্যাল এনার্জিকে কাজে লাগিয়ে তাপে কনভার্ট করি। যেমন ধরেন এসি, ফ্রিজ, ওখানে কম্প্রেসার ঘুরে, কম্প্রেসার চলে, ওইখান থেকে আমরা পরে তাপে হয়তো তাপ কমাই বা তাপ বাড়াই, রুম হিটার ইউজ করি বা হচ্ছে এয়ার কন্ডিশনার বা ফ্রিজ ইউজ করি। সো এইগুলা হচ্ছে মূলত থার্মোডাইনামিক্স। হিট ট্রান্সফার, এখানে যেমনটা আমরা দেখতেছি, এই জিনিসটা আমরা সবাই দেখছি কম বেশি, যে কম্পিউটার প্রসেসরের উপরে এরকম হিট সিঙ্ক ইউজ করা হয়। তো হিট সিঙ্কের কাজটা কি? মূলত প্রসেসরটা যখন গরম হয়, তখন এই গরমটাকে বা হিটটাকে এনভায়রনমেন্টে ছড়ায় দেয় বা ডিসিপিয়ার করে দেয়, বা এটাকে ঠান্ডা করে। তো এই যে হিটটাকে সে ট্রান্সফার করতেছে, এটাও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট। যেমন ফিন গুলো আমরা দেখি এরকম আহ, ছোট ছোট প্লেটের মতো থাকে, এটার উদ্দেশ্য হচ্ছে যাতে সার্ফেসটা বড় হয়, যাতে ওটার ভিতর দিয়ে যখন এয়ারটা ফ্লো হবে, ব্লো হবে, তখন যাতে এটাকে ঠান্ডা করতে পারে। এই ব্যাপারগুলো এখানে থাকে। আবার ধরেন এসি ফ্রিজের ক্ষেত্রে এরকম টিউব থাকে, কপারের হোক বা অ্যালুমিনিয়ামের হোক। এর ভিতরে হচ্ছে আমার রেফ্রিজারেন্টটা সার্কুলেট হয়, সার্কুলেট হওয়ার সময় এটা হচ্ছে হিট ডিসিপিয়ার করে, হিট কমে বা হিট নেয়, গ্রহণ করে। সো এরকম হিট এক্সচেঞ্জার থাকে। সেখানে কি পরিমাণ হিট গ্রহণ করবে, কি পরিমাণ ছাড়বে, আমার হিট সিঙ্কের সাইজ কেমন হতে হবে, টিউব ইউজ করলে টিউবের লেন্থ কত হতে হবে, এই ব্যাপারগুলো আমাদের এখানে
জানতে হবে বা এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, ডিজাইন করতে হবে। ধরেন আপনি হচ্ছে একটা হিট সিঙ্কের ডিজাইন করবেন, কারণ ছোট একটা প্রসেসর আছে, প্রসেসর গরম হচ্ছে, আমি যদি ওখানে বড় একটা হিট সিঙ্ক লাগাই দিই তাহলে তো এটা ঠান্ডা হবে, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি যদি বড় একটা লাগাই তাহলে এখানে ঝামেলা যেটা হবে, আমার কিন্তু কস্টিং বাড়বে। এখন ধরেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন যারা আইসি তৈরি করে বা চিপস তৈরি করে, ওই চিপসের সাথে এরকম হিট সিঙ্ক দিতে হয়। তা সেই ক্ষেত্রে আপনি যদি এরকম বড় বড় হিট সিঙ্ক লাগাই দেন তাহলে আপনার যে কম্পিটিটর আছে সে কিন্তু আপনার চাইতে কম দামে চিপস গুলো বিক্রি করতে পারে। আপনার হিটসিং বড় হওয়ার কারণে আপনার বেশি দামে বিক্রি করতে হবে, আপনি কিন্তু কম্পিটিশন হেরে যাবেন। অথবা এটা সাইজও ম্যাটার করে, আপনি বেশি বড় সাইজ তৈরি করতে পারবেন না। তো যার কারণে আবার যদি আপনি বেশি ছোট দেন তাহলে আপনার চিপসটা বা প্রসেসরটা গরম হয়ে নষ্ট হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আপনার এক্স্যাক্টলি ডিজাইন করে বের করতে হবে যে আপনার কতটুকু সাইজ দরকার। তো যখনই এক্স্যাক্ট ডিজাইনের ব্যাপারটা আসবে তখন অবশ্যই আপনাকে এখানে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন করতে হবে। ফ্লুইড মেকানিক্স, যেমন একটু আগে যেমনটা বলতেছিলাম, যে নদী দিয়ে যখন পানি প্রবাহিত হয়, ড্রেন দিয়ে যখন পানি প্রবাহিত হয়, প্লাম্বিং এর যে কাজগুলো হয় ওখানে হচ্ছে পাইপের ভিতর দিয়ে আমাদের সোয়ারেজের পানি বা বিভিন্ন ব্যবহৃত পানি এগুলো যায়, বা আমাদের গ্যাসের লাইন, তারপর হচ্ছে পানির লাইন, এই জিনিসগুলো যে আছে এগুলোর ভিতর দিয়ে লিকুইড বা গ্যাসিয়াস এরকম ফ্লুইড প্রবাহিত হয়। তো ওইগুলো তো আমাদের ইঞ্জিনিয়ারিং আছে, এটাও কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট। এর বাইরে আমরা ছবিতে যেমনটা দেখতেছি, একটা গাড়ি যখন চলে, এই আমাদের চারপাশে তো বাতাস, এই বাতাসটা গাড়িটাকে বাধা দিচ্ছে। তাহলে কোন কোন জায়গাতে বাধা বেশি দিচ্ছে, গাড়ির শেপটা কেমন হলে বাধাটা কম দিবে, তো এইগুলো নিয়ে তো আমাদের অ্যানালাইসিস করতে হয়। তো এই যে বাতাসটা, এটাও কিন্তু একটা ফ্লুইড। ফ্লুইড মানে কিন্তু শুধু তরল না, ফ্লুইড মানে গ্যাস এবং তরল দুইটা মিলে হচ্ছে ফ্লুইড। সেই ফ্লুইডের যে বিহেভিয়ার গুলো, ফ্লুইডের যে আচরণগুলো, এইগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এটা আমরা কোন ইঞ্জিনিয়ারিং এ আলোচনা করব? ডেফিনেটলি এটা ইলেকট্রিক্যালে না, ডেফিনেটলি এটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা করবে না। তাহলে এটা কারা করবে? এটা মূলত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করবে। দেন মেকানিক্স অফ সলিড, যেমন ফ্লুইড মেকানিক্স নিয়ে আমাদের আলোচনা আছে, ঠিক সলিডের মেকানিক্স নিয়ে আমাদের আলোচনা আছে। মানে ফ্লুইডের ভিতর তো কঠিন, তরল গেল, গ্যাস গেল, কঠিনটা তাহলে বাদ হয়ে গেল। তাহলে কঠিনটা আবার আমরা আলোচনা করবো মেকানিক্স অফ সলিড। ওখানে একটা গিয়ারের উপর চাপ পড়তেছে, একটা শ্যাফটের উপর চাপ পড়তেছে, ওটা ভেঙে যাবে কি যাবে না, কতটুকু মোটা দিলে ওটা ভাঙবে না, কয়টা নাট ব্যবহার করলে ওটা ছুটবে না, কাপলিংটা কেমন হইতে হবে, আহ, আমাদের কি ধরনের মেটাল দিয়ে ওইটা আমি বানাতে পারি তাহলে এটা টুইস্ট হবে না, ভেঙে যাবে না, গরম হবে না। তো এই ব্যাপারগুলো তো আমাকে অ্যানালাইসিস করতে হবে। তো এটা হচ্ছে মেকানিক্স অফ সলিড, আমরা এই ব্যাপারগুলো আলোচনা করি। তারপর হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস। ধরেন এটা অন কাইন্ড অফ সিভিলরাও এটা নিয়ে অনেক কাজ করে, আর্কিটেক্টরা কাজ করে, সিভিল নিয়ে কাজ করে, এর পাশাপাশি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদেরও এখানে কাজ আছে। যেমন ধরেন আই বিম দিয়ে বা স্টিলের বড় বড় বিম দিয়ে আপনি একটা স্ট্রাকচার তৈরি করলেন, ওটা কোথায় পিভট পয়েন্ট, কোন জায়গাগুলোতে প্রেসার বেশি পড়বে, কোন জায়গাগুলোতে প্রেসার কম পড়বে, ভূমিকম্প সহনীয় কিনা, বা স্ট্রাকচারটা কিভাবে, একটা ব্রিজ তৈরি করলেন, একটা কালভার্ট তৈরি করলেন, তাহলে এটা কোন জায়গায় কেমন প্রেসার পড়বে, কি অবস্থা কি, এই জিনিসগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তাহলে এইগুলো আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অ্যানালাইসিস গুলো আপনি শিখতে পারবেন। তাহলে মোটামুটি এই টপিক গুলো আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ শিখবো, বা এগুলো আমাদের লাগে। যেমন অলরেডি অনেকের ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এগুলো হয়েছে, বা অনেকের হয়নি, তাদের হয়তো সামনে আলোচনা হবে। তারপর থার্মোডাইনামিক্স, ফ্লুইড মেকানিক্স, সলিড মেকানিক্স, হিট ট্রান্সফার, প্রত্যেকটা জিনিস নিয়েই আপনাদের আলোচনা থাকবে। এখানে আমি বেসিক কিছু ধারণা দিয়ে দিলাম যে কোনটা নিয়ে কি আলোচনা করে। তারপর ক্যারিয়ার ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেহেতু আপনারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই এটা করতে আসছেন, সুতরাং অলরেডি আপনাদের কোনো একটা পারপাস আছে, একটা উদ্দেশ্য আছে যে আপনারা কেন এটা করতে আসছেন। অনেকে দেখা যায় জব করতেছেন কিন্তু ওখানে আপনাদের এটা ডিমান্ড যে আপনাদের ইঞ্জিনিয়ারিং নলেজ থাকতে হবে। অনেকে হয়তো নতুন একটা জব নিতে চাচ্ছেন, ওইখানে আপনাদের ডিমান্ড যে ইঞ্জিনিয়ারিং নলেজ থাকা লাগবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নলেজ থাকা লাগবে, আদারওয়াইজ আপনি জবে ঢুকতে পারবেন না, বা আপনার ক্যারিয়ার গ্রোথের জন্য দরকার। সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেহেতু অনেকগুলো জিনিস আমাদের জানতে হয়, এটার সেক্টর, অনেক ভ্যারাইটি অফ সেক্টর এখানে আছে, বা সহজেই অন্যান্য সিমিলার সেক্টরে ডাইভার্ট হওয়া যায়। যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোটিভ ইন্ডাস্ট্রি বা অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এটা তো একবারে কোর, মানে মেকানিক্যাল শুনলেই কেমন যেন অটোমোবাইল মনে হয়।
এর বাইরে হচ্ছে পাওয়ার প্ল্যান্টে, স্টিল ইন্ডাস্ট্রিতে, তারপর হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরিতে, ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরিতে, টেক্সটাইলে, গার্মেন্টসে, গ্লাস ম্যানুফ্যাকচারিং এ। আমি যেমন আছি সিরামিক্সে, ফুড অ্যান্ড বেভারেজ, যেমন প্রাণ, তারপর আরএফএল, তারপর ধরেন আপনার ফ্রেশ এর বিভিন্ন প্রোডাক্ট আছে, বসুন্ধরার বিভিন্ন ফুড বেভারেজ প্রোডাক্ট আছে, আকিজের প্রোডাক্ট আছে। যত ফ্যাক্টরি আছে, যত ইন্ডাস্ট্রি আছে, যত কনস্ট্রাকশন এরিয়া আছে, আহ, তারপর ধরেন অ্যারোনটিক্যাল, মেরিন, সবখানে মোটামুটি আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার গড়ার সুযোগ আছে। একজন ইঞ্জিনিয়ার হতে হলে আমাদের কি ধরনের স্কিল থাকা দরকার, বা এটার সাথে রিলেটেড কি কি স্কিল আমাদের দরকার? যেমন একজন ইঞ্জিনিয়ারের অবশ্যই ম্যানেজমেন্টাল স্কিল থাকতে হবে। কারণ ইঞ্জিনিয়ার তো শুধু নিজে চোখ কান বুঝে শুধু কাজ করবে তা তো না, সে তো আর লেবার না। তার নিজেও কাজ করতে হবে, আবার হচ্ছে তাকে দেখা যায় টিম লিড করতে হবে। তার সাথে অনেকে থাকবে, তাদেরকে লিড করতে হবে। বা তাদের কলিগ থাকবে, বা একটা টিম আকারে কাজ করতে হবে, সেখানে অধীনস্থ হইতে পারে, আবার কলিগও হইতে পারে, মানে সিমিলার পজিশন হইতে পারে, তাদেরকে সাথে নিয়ে আপনার কাজ করা লাগতে পারে। সুতরাং ম্যানেজমেন্ট স্কিল এটা খুবই দরকার। ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি বিশেষ করে আপ টু ডেট কি হচ্ছে, কারণ যুগ কন্টিনিউ চেঞ্জ হয়, আমাদের সময় চেঞ্জ হয়, টেকনোলজি চেঞ্জ হয়। তাহলে এই জিনিসগুলো আমাদের সবসময় আপ টু ডেট থাকতে হবে। বিল্ডিংস এন্ড কনস্ট্রাকশন এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। বিভিন্ন এক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যার স্কিল আমাদের থাকা লাগতে পারে, আর যদি থাকে সেক্ষেত্রে এটা আমাদের একটা স্কিল হিসেবে কাজ করবে। বিভিন্ন ধরনের ডিজাইন, যেমন আগে তো আমরা পেন্সিল খাতা কলম দিয়ে ডিজাইন করতাম, এখন তো আমরা অটোক্যাড ইউজ করি, আমরা সলিড ওয়ার্কস ইউজ করি, আমরা কাটিয়া ইউজ করি, এরকম বিভিন্ন সফটওয়্যার আমরা ইউজ করি, সেগুলার ডিজাইনের ক্ষমতা। আর ম্যাথমেটিক্স, এটা তো ইঞ্জিনিয়ারিং এর কোর। অবশ্যই ম্যাথমেটিক্সে ভালো হতে হবে, বা আমাদের চেষ্টা থাকতে হবে যাতে আমরা ম্যাথমেটিক্সে ভয় না পাই। ম্যাথকে যাতে আমরা ভয় না পাই, অনেকে আছে যে আমরা একটু ম্যাথের প্রতি উইকনেস কাজ করে, বা একটু ভয় ভীতি কাজ করে। এই ম্যাথ ফোবিয়া কাটাতে হবে, ম্যাথ করার অভ্যাস করতে হবে। আপনাদের কোর্সে দেখবেন অনেক অ্যাসাইনমেন্ট থাকবে, সেখানে কিছু কিছু জায়গায় ম্যাথ করতে হবে। সো এটা চেষ্টা করবেন যাতে ম্যাথ গুলো করা যায়, বা হচ্ছে ম্যাথের প্রতি যাতে একটা আগ্রহ তৈরি করা যায়। এই ব্যাপারগুলো আপনাদের স্কিল হিসেবে কাজ করে। তা এইগুলো ছিল আমাদের ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। তারপর এখানে আজকের টপিক, যেটা ফার্স্ট টপিক, এরকম অনেকগুলো টপিক আমরা ইন্ট্রোডাকশন টু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আলোচনা করব। এর ভিতর ফার্স্ট টপিক যেটা আছে এটা হচ্ছে স্টাডি অফ সোর্স অফ এনার্জি। কারণ এনার্জি তো সবকিছুর বেসিক, উইদাউট এনার্জি নাথিং ইজ পসিবল। আপনার জীবনই থেমে যাবে, মানুষ কোনো কিছুই সম্ভব না, পৃথিবী, সূর্য, মানুষ, পশু পাখি, কোনো কিছুই সম্ভব না, কোনো লাইফ পসিবল না উইদাউট এনার্জি। এনার্জি আমাদের লাগবেই। সো এই জন্য প্রথম টপিকটাই আমি এখানে যেটা চুজ করছি এটা হচ্ছে এনার্জি নিয়ে। সো প্রথমে আমাদের জানা দরকার যে হোয়াট ইজ এনার্জি। তো এটা আমরা ছোটবেলাতেই পড়ছি, বইপত্রে পড়ছি, ক্লাস 5-6 এর বই থেকেই শক্তি কাকে বলে এরকম একটা ডেফিনেশন ছিল। তা আমরা যেটা শিখছি, আহ শক্তি হচ্ছে এমন কিছু যার কাজ করার সামর্থ্য তৈরি করে। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটাকে কেবল এক অবস্থা থেকে আর এক অবস্থায় কনভার্ট করা যায়, মানে রূপান্তরিত করা যায়। এটা হচ্ছে এনার্জি। খুবই বেসিক একটা ডেফিনেশন। মূলত শক্তি মানে এইটাই, যেটা আমরা ছোটবেলাতে পড়ছি, যে শক্তি হচ্ছে এমন কিছু যেটা আমাদের কাজ করার সামর্থ্য তৈরি করে, মানে ওই যে মোশন বা গতি, এই জিনিসগুলো তৈরি করে। তো এটা হচ্ছে এনার্জি। আর এনার্জিকে কি করা যায় না, সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। এটাই হচ্ছে আমাদের মহাবিশ্বের একবারে বেস। সবকিছুর বেসিক হচ্ছে এনার্জি। ইভেন আমরা হচ্ছে আমাদের বস্তু জগতে আমাদের চারপাশে যা কিছু আছে এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে শক্তি আর একটা হচ্ছে বস্তু। যেমন পাথর, প্লাস্টিক, হাঁড়ি পাতিল, তারপর আমরা, জিনিসপত্র, মাটি, বাতাস, এগুলো হচ্ছে সব বস্তু। আর একটা কি আছে, এনার্জি, শক্তি। হিট হচ্ছে একটা শক্তি, তারপর লাইট হচ্ছে একটা শক্তি, শব্দ হচ্ছে একটা শক্তি। এরকম আমাদের চারপাশে যা আছে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এনার্জি আর একটা হচ্ছে অবজেক্টিভ যা আছে। কিন্তু আলটিমেটলি অবজেক্টিভ যা আছে,
মানে বিভিন্ন মেটাল হোক, প্লাস্টিক হোক, পেপারস হোক, যা কিছু আছে, বাতাস হোক, এইগুলো কিন্তু এনার্জি থেকেই তৈরি। এটা অনেক পরে আলবার্ট আইনস্টাইন এটা আবিষ্কার করছে, ইকুয়াল টু এমসি স্কোয়ার। মানে এনার্জি ইজ ইকুয়াল টু মাস ইন্টু আলোর যে গতি, এটা স্কোয়ার। মানে এনার্জির সাথে কিন্তু বস্তুর ভরের একটা সম্পর্ক, মানে বস্তু তৈরি হয়েছে এটা এনার্জি থেকে, এটা কিন্তু একটা মোটামুটি একটা ধারণা ওখান থেকে পাওয়া যায়। তার মানে মহাবিশ্ব যখন ছিল না, নাথিং, কিচ্ছু ছিল না, মানে ফাঁকা জায়গাও ছিল না, মানে ধরা হয় একবারে আহ ফাঁকা জায়গা, বর্তমানে মহাবিশ্বে যেটা ফাঁকা জায়গা ওটাও ফাঁকা না, মানে ডার্ক ম্যাটার বা বিভিন্ন কিছু, এগুলো কোয়ান্টাম মেকানিক্সের জিনিস আছে। কিন্তু মহাবিশ্ব যখন তৈরি হয় নাই তখন এই এরকম কিছুও ছিল না, ফাঁকা জায়গা বলতে আমরা এখন যে ফাঁকা জায়গা মনে করি এরকম ফাঁকা জায়গাও ছিল না। তো সেই সময়ে এরকম এনার্জি থেকে বা সামথিং এনার্জি থেকে হচ্ছে পুরো মহাবিশ্ব তৈরি হয়েছে, এটা অ্যাজ পার ফিজিক্স। সো এরকম একটা ব্যাপার। সো এনার্জি ছিল এবং এনার্জি থেকে পুরো মহাবিশ্ব এটা তৈরি হয়েছে। সো মহাবিশ্বে যে গ্রহ আছে, নক্ষত্র আছে, বাতাস আছে, মাটি আছে, লোহা আছে, যা কিছু আছে, আলটিমেটলি সবকিছু ওই যে গোড়া যেটা এনার্জি, ওইখান থেকে সবকিছু তৈরি হয়েছে। সো আলটিমেটলি এনার্জি হচ্ছে সবকিছু। সো পৃথিবীর বা মহাবিশ্বের একবারে ইনিশিয়াল যে জিনিস এটা হচ্ছে এনার্জি। এই জন্য এনার্জিকে আমরা যেটুকু দিয়ে দিছে আমাদের আল্লাহ বা খোদা, আমাদের সৃষ্টিকর্তা যেটুকু এনার্জি দিয়ে দিছে ওইটুকু দিয়ে পুরো মহাবিশ্ব চলছে। এর বাইরে আমরা 1 মাইক্রো জুল পর্যন্ত এনার্জি আমরা তৈরি করতে পারবো না, বা 1 মাইক্রো জুল পর্যন্ত পরিমাণ এনার্জি আমরা মহাবিশ্ব থেকে পুরোপুরি ডিস্ট্রয় করে ফেলতে পারবো। আমাদের যেটা ক্ষমতা আছে অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ মডার্ন ইরাতে আমরা বাস করতেছি, আমাদের অনেক ক্ষমতা, আমরা এআই কে কাজে লাগাই, আমরা মানুষের পরিবর্তে রোবট নিয়ে আসছি, অন কাইন্ড অফ আমরা হিউম্যান তৈরি করে ফেলছি, লাইক দ্যাট। সো বাট we can either make a microjoule of energy or we can destroy microjoule of energy. We have no ability, আমাদের এমন কোনো অ্যাবিলিটি কোনোদিনও নেই বা তৈরি হবে না, এটাই হচ্ছে এনার্জি। তো এনিওয়ে, এই এনার্জি যেটা আছে এটা সোর্সের উপর ভিত্তি করে এটাকে দুইটা ক্যাটাগরি করা যায়। একটা হচ্ছে কনভেনশনাল এনার্জি, যেটা হচ্ছে গতানুগতিক আমরা দেখি কনভেনশনাল এনার্জি, লাইক পেট্রোল, ডিজেল, কেরোসিন, যেগুলা থেকে আমরা নর্মালি কয়লা, যেমন কয়লা বিদ্যুৎ, ওখানে কয়লা থেকে এনার্জি তৈরি করা হয়। আমাদের দেশে অনেক গ্যাস আছে, যদিও শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, গ্যাস আছে, তো এটা থেকে আমরা পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ তৈরি করি। সো তারপর হচ্ছে সৌদি আরবে প্রচুর তেল আছে, ওটাও শেষ হয়ে যাবে রিসেন্টলি। সো এটাও হচ্ছে কনভেনশনাল এনার্জি, সেখানে পেট্রোল আছে, ডিজেল আছে, এগুলো। তারপর কয়লা, এগুলো হচ্ছে কনভেনশনাল এনার্জি। অ্যানাদার কাইন্ড ইজ রিনিউয়েবল এনার্জি। হোয়াট ইজ রিনিউয়েবল এনার্জি? যেটা হচ্ছে শেষ হয়ে যাবে। আমরা এই ধরনের এনার্জিকে রিনিউয়েবল এনার্জি বলতেছি, যেমন বাতাসের ফ্লো। পৃথিবী যতদিন আছে বাতাস ফ্লো করবেই, বাতাসের ফ্লো হবেই। তো বাতাস যে ফ্লো করতেছে এটা একটা এনার্জি, সেটা রিনিউয়েবল, এটা শেষ হবে না। সোলার এনার্জি, পৃথিবী যতদিন আছে ততদিন সূর্য ডেফিনেটলি থাকবে, সূর্য নাই মানে পৃথিবী নাই। সো সূর্য যতদিন আছে আমরা ওইখান থেকে এনার্জিটা নিতে পারি, তো এটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। আচ্ছা, আমাদের লিঙ্ক যদি কেটে যায় আমরা আবার সেম লিঙ্কে ক্লিক করে জয়েন। আমাদের 40 মিনিট হয়ে গেছে, 40 মিনিট পরে আমাদের লিঙ্ক কেটে যাবে। তো লিঙ্ক কেটে গেলে আবার আমরা সেম লিঙ্কে ক্লিক করে জয়েন করব। ঠিক আছে, আর এখন কথা না বলি, লিঙ্কটা কেটে দিতে টাইম দেই। লিঙ্ক কেটে গেলে তারপর হচ্ছে